যেটি আমরা বলছিলাম যে ভোগ্যপণ্য আমদানির বিষয়, বিশেষ করে রমজান মাস কেন্দ্র করে যে এলসি খোলার যে একটি প্রস্তুতি, সেটি আসলে ব্যবসায়ীরা এই মুহূর্তে নিচ্ছেন। একটু যদি বলতেন যে আসলে এই মুহূর্তে আমাদের আসলে ভোগ্যপণ্য আমদানির পরিস্থিতিটি কেমন, কি অবস্থায় রয়েছে, চাহিদা কেমন রয়েছে? ধন্যবাদ এবং সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিষয়টি হলো, সর্বপ্রথমে আমরা স্বাধীনতার 54 বছরে মানে উদযাপন করছি। আমরা সারা পৃথিবীতে যখন কোনো উৎসব শুরু হয়, কোনো ধর্মীয় উৎসব সামনে আসে, তখন মানুষের মাঝে সমস্ত দেশেই একটা উৎসবের আমেজ তাদের মধ্যে বিরাজ করে। কারণ তারা ভাবে যে আমরা এই উৎসবে সরকার থেকে বা রাষ্ট্র থেকে ঘোষিত যে ইনসেন্টিভ বা মানে বিক্রয়ের যে বোনাস, এটা আমরা সুবিধা ভোগ করব এবং সবার সাথে আমরা আমাদের আনন্দকে ভাগ করে নিব। কিন্তু আমরা 54 বছর ধরে একই তীরে দাঁড়িয়ে আছি। আজকে আমি যে আলোচনা এসেছি, দুঃখজনক হলো সত্য, 54 বছর এই আলোচনা প্রভাববান রয়েছে। সেই আলোচনারই অংশ হিসাবে আমি আপনাদের এখানে এসেছি। শুধু আমরা ভয় পাই, আলোচনা করি যে রমজানে মানুষকে তো ইনসেন্টিভ দিব, এটা চিন্তাই করতে পারি না, রাষ্ট্র দিবে, কে দিবে? রমজানে সবার সুখ একসাথে ভাগাভাগি করে এদেশের মানুষ রমজান বা যে কোনো উৎসব উদযাপন করবে, এই পরিস্থিতি নিয়ে আমরা আজ পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থায় সেটা পরিলক্ষিত হয় নাই। আমরা কি করি? রমজানে কি সংকট তৈরি হবে, সংকট নিয়ে আমাদের সাংবাদিক ভাইরা, বন্ধুরা বা যারা এই মিডিয়ায় যারা আছে, তারা রাত দিন কাজ করে হিমশিম খেয়ে যায় তাদের নৈতিক সমর্থনগুলো যোগান দিতে, যে কি করে এটাকে তুলে ধরলে জনগণের মাঝে একটা স্বস্তি হয়। এটা হলো সাংবাদিক থেকে যে দায়িত্ব পালন হয়, এই দায়িত্বটাই আজ রাষ্ট্র ব্যবস্থাটাকে অন্তত ন্যূনতম হলো বাঁচিয়ে রেখেছে। তা আমরা বিষয়টি হলো আমদানি করি, আমরা যারা ব্যবসা করি, ব্যবসার উদ্দেশ্য হচ্ছে মুনাফা, এটা পরিষ্কার। এখন আমরা এখানে ভোক্তা হলো 3 শ্রেণীর, একটা হলো নিম্নবিত্ত, একটা মধ্যবিত্ত, একটা হলো উচ্চবিত্ত। আমরা দেখব যে আমাদের পণ্যটা নিয়ে আসার কারণে কোন পণ্যটা দ্রুত তার সেলফ থেকে, দোকানের ডালি থেকে দ্রুত ফুরায় যায়, সেই দিকে চাহিদা করে আমরা আমদানি করি। আমরা তো ব্যবসা করতে এসেছি আমরা, কিন্তু সেখানে আমাদের যে দায়িত্ব ধর্ম হচ্ছে যে আমরা যাতে ন্যূনতম মুনাফার ভিত্তিতে সেটা ছেড়ে দিতে পারি। কিন্তু এরপরও নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের জন্য একটা পণ্য লাগে, সেই পণ্যটার যদি দাম চড়া হয় তাহলে আমদানিকারকেরা আমদানি করবে না। রাষ্ট্র ব্যবস্থা যত সুবিধাই দিক, এলসি যত ফ্যাসিলিটিস দিক, যদি যারা ক্রেতা, যারা ভোক্তার পকেটে যদি টাকা না থাকে, আমি সে পণ্য আনবো না। আমি দেখবো যে কোন পণ্যটা ভোক্তার কেনার সক্ষমতা রয়েছে, তার ক্যাপাসিটি রয়েছে, সেখানে আমি ব্যবসাটা করব। কিন্তু আমি সেখানে মুনাফা কাজটা করব। কিন্তু এখানে যে গ্যাপটা তৈরি হয়, আমরা সেই গ্যাপ মানে রাষ্ট্রের দরকার হচ্ছে 3 শ্রেণীর ভোক্তাকে বিশ্লেষণ করা এবং তাদেরকে চিহ্নিত করা, কোন কোন ভোক্তাদের হাতে কি ধরনের পণ্য আমরা তুলে দেব। আজ বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় যে কথাগুলো বলছে যে আমরা আমদানিকারকদের জন্য সহজীকরণ করে দিয়েছি, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমদানিকারকই তো একটা রোজা বা একটা উৎসবের মূল বিষয় না। বিষয় হলো যারা এই সুবিধা ভোগ করবে তাদের দিকে তাকাতে হবে। যারা দিন মজুর খেতে খায়, যারা সারা দিন পর 500 টাকা 700 টাকাতে লেবার পায়, তারা চাউল কিনবে না ডাউল কিনবে, ইফতারি কিনবে না এই 10টি পণ্য, ছোলা, আপনার পেঁয়াজু, খেজুর কিনে নিয়ে তার সন্তান বা তা নিজে খাবে। সেই দিকে আমাদের ব্যবস্থাটা আমাদের কাছে আসে না। আমরা শুধু এলসি সুবিধা নিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে না। এখানে কি সুবিধা দিতে পারে এই জায়গাটা, এখানে সরকারের করণীয়টা? হ্যাঁ, এটা হলো এই যে মাঝে যে ভ্যাকুয়াম বা গ্যাপ তৈরি হচ্ছে, এই জায়গায় সরকারকে কাজ করতে হবে। হয় সরকার নিজে আমদানি করে তাদেরকে যোগান দিবে ভোগ্যপণ্য। সরকারের অনেক ভোগ্যপণ্য সংস্থা আছে, যেমন আপনার টিসিবির মাধ্যমে কার্ড বিতরণ করে, সেখানে তারপরে আপনার অনেকগুলো সংস্থা আছে। সরকার ইচ্ছা করলে সরকারের ডিসি অফিস, সরকারের অনেক সংশ্লিষ্ট দপ্তর রোজায় একসাথে কাজ করতে পারে। সরকারের যে যেটা কিছুক্ষণ আগে ডক্টর মঈন খান বললেন, সেইটাই বাস্তবতা। দর্শক, রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সেখানে ছিলাম, আবার আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে আজকের আলোচনায় আছেন জেড.এম. গোলাম নবী, প্রেসিডেন্ট এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট। আপনি যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন যে এখানে আসলে এই যে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিশেষ করে ভোক্তা,
নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত মানুষ, উচ্চ মধ্যবিত্ত বা উচ্চ শ্রেণীর সমাজের এই সব শ্রেণীর মানুষের জন্য স্বস্তির একটি জায়গা কিভাবে দেয়া যায় পণ্য ক্রয়ের ক্ষেত্রে, এই কথাগুলো আপনি বলছিলেন। সেখানে সরকারের করণীয়গুলো নিয়ে আসলে আপনার আলোচনা ছিল। সরকার যেটা কেন্দ্রীয় ব্যাংক যেটা ঘোষণা করেছে যে এলসির পরিধিটাকে আরো একটু ব্যাপ্তিটাকে জটিল থেকে তার একটু সহজলভ্য করে দেওয়ার চেষ্টা করেছে, ধন্যবাদ। কিন্তু এখানে আমরা কেন্দ্রীয় ব্যাংক এটা ঘোষণা দিয়েছে সবেমাত্র। আমরা যারা আমদানিকারক ছিলাম তারা আগে থেকেই এদেশের চাহিদা সম্বন্ধে আমাদের যারা ব্যবসা করি, এই খাতে যারা শ্রম দিই, যারা মেধা দিই, আমরা টিম নিয়ে কাজ করি, তারা আগে থেকেই সজাগ ছিলাম। আমরা সেভাবে আমাদের কার্যক্রম এলসি ঋণপত্র খোলা আমরা শুরু করেছি। আমাদের টিমের সদস্যরা ঋণপত্র খোলা শুরু করেছে এবং আমরা শুরু করার সময় কি পরিমাণ কোথায় কি কি মজুদ থাকতে পারে, কি পরিমাণ পণ্য রাখতে পারে, একটা জেনারেল একটা সাধারণ আমরা একটা অ্যাসেসমেন্ট আমরা করি। সেই হিসাবে আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আমরা দিতে পারবো, আনতে পারবো, সংকটও তৈরি হবে না। কারণ আমরা জানি যে স্বাভাবিক চাহিদার তুলনায় কোন পণ্য কোন কোন সময় কি পরিমাণ চাহিদা বেড়ে যায়। যেমন খেজুর, সারা বছরে যে পরিমাণ চাহিদা লাগে তার থেকে আরো 80% পণ্য আমাদেরকে বেশি যোগান দিতে হবে। ছোলা আমাদের 63% পণ্য আমাদেরকে বেশি আনতে হবে। তেল আমাদের 24 থেকে 28% তেল আমাদের উদ্বৃত্ত রপ্তানি আমদানি করতে হবে। তো এইগুলো আমাদেরকে নৌভাব। কিন্তু আমাদের সংকট হচ্ছে যে আমরা এই পণ্যটা বাজারজাত করতে পারবো। যেমন তাজা ফলমূল আছে, তাদের অ্যাসোসিয়েশন আছে। আমরা যেমন কমোডিটি আইটেম, এসেনশিয়াল কমোডিটি আইটেমটা আমরা নিশ্চিত করে বলতে পারি যে বিষয়ে কোনো সংকট হবে না। পেঁয়াজ আমাদের আগাম জাতের পেঁয়াজ ইতিমধ্যে রোপণ হয়ে গিয়েছে। সেখানে সাধারণ ভোক্তা এটা ন্যাচারালি এটা আল্লাহ পাকের অশেষ রহমতে তারা সহজে পেয়ে যাবে। পেঁয়াজের দাম আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। আদা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কিছু কিছু তেল যেমন সরিষার তেল, যেটা আমাদের বাংলার ঘি বলি, সেটা আমাদের হাতের নাগালে চলে আসবে। কিন্তু আসবে না যেটা খেজুর, আসবে না তাজা ফলমূল, অনেক পণ্য আমাদের কাছে আমরা নিতে পারবো না। সেমাই তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। কিন্তু চিনি, যেটা মানুষ ঈদের শেষের দিন বা ইফতারের সময় একটু শরবত গুলিয়ে খায়, ঈদের দিন একটু ফিরনি পায়েস রান্না করে খায়, সেটা কি আমি আমার প্রতিবেশীর সাথে একইভাবে খেতে পারবো? সেই দায়িত্বটা সরকারকে নিতে হবে, কারণ ওই জায়গাটা ভর্তুকি দিতে হবে। আমদানিকারক তো ভর্তুকি দিতে পারে না, সে মুনাফা খুবই হয়তো মিনিমাম মুনাফা করতে পারে, অত 2%, আগে তো 10%, এখন 1% মুনাফা করে আমরা হয়তো বাজার ব্যবস্থাটাকে সামিল করতে পারবো। কিন্তু তাদের হাতে দিতে গেলে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ঢোকাতে হবে, সেই ব্যবস্থাটা রাষ্ট্রের করতে হবে। সংকটটা সেইখানে, সেটাই আমাদের আফসোস। আমরা এত জ্ঞানীগুণী লোক, এত ফুলঝুরি আমাদের কথাই ঝুড়ে যাই। আমরা বলার সময় যেভাবে কথা বলি, কিন্তু আদৌ কি ওই খেতে খাওয়া মাটি কাটা লোক, লেবার, ভ্যান চালক, এটা বাসের হেল্পার, সাধারণ ভিখারি, একটা বিধবা যার কোনো আয় নেই, তাদেরকে আমরা এই রমজানে 54 বছর তাদেরকে হাতে আমরা কি দিতে পেরেছি? এবার কি পারবো? একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে চাহিদার যে জায়গাটা আমাদের আছে এখন, এবার আপনাদের কি পরিমাণ বাজারের চাহিদা হতে পারে বা কি পরিমাণ এলসি হচ্ছে বা হবে বলে আশা করছেন? না, এলসি তে সংকট ইনশাআল্লাহ হবে না। এখন 17-18% উদ্বৃত্ত ঋণপত্র খোলা হয়ে গিয়েছে। এটা সাধারণত 24 থেকে 28% ঋণপত্র উদ্বৃত্ত হলেই, অতিরিক্ত ঋণপত্র খোলা হলেই বাজারের একটা নিশ্চয়তা তৈরি হয়। যেমন এবার পেঁয়াজ ঋণপত্র লাগবে না, আদা লাগবে না, তেল ওই পরিমাণ লাগবে না, কেন অগ্রিম সরিষা আমাদের হাতে চলে আসবে। এইখানে চাউলের, মোটা চাউলের একটু রোজার সময় মানুষ একটু বেছে একটু চাউলটা করে, দিন শেষে রোজার সময় সাধারণত একটু ভালো চাউলের দিকে মানুষের নজর, সেহরিতে ভালো খাবার চাই, দুধের ব্যাপারটা চাই। শীতকালে এমনি আসছে সময় এইগুলো মানুষ চাই। আর ইফতারের সময় সে তার সন্তানদেরকে নিয়ে একটু ডালি সাজাতে চায়, একটু কমলা, একটু অ্যাপেল, একটু খেজুর। বিশেষ করে খেজুর তার না হলে তার রোজাটাই মনে হয় যেন অতৃপ্তি থেকে যায়। একলা শরবত না হলে সেজন্য মনে করে আমি কিছুই করতে পারলাম না। জনাব গোলাম নবী, আপনার কাছে জানতে চাই যে রমজান তো ফেব্রুয়ারি মাঝামাঝি হবে, এখনো সামনে ডিসেম্বর আছে, জানুয়ারি আছে, যদি আমরা সেই হিসাব করি প্রায় 2.5 মাস। এই 2.5 মাসে আসলে কোনো পণ্যের সংকট হবে কিনা বা আসলে কোনো পণ্যের দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা বা বাড়বে কিনা, সেক্ষেত্রে না, আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হয়েছে,
বর্তমানে আন্তর্জাতিক বাজার মানে ভোগ্যপণ্যের যে কমোডিটি আইটেমগুলো আমরা নিই একটু ওঠানামা করে কিন্তু স্থিতিশীল রয়েছে, মানে ভয়াবহ আকার ধারণ করার কোনো সম্ভাবনা নাই। আর আমরাও যে ঋণপত্র খুলে দিয়েছি আমাদের বর্তমান সেই পণ্য আসতে তো সময় লাগবে, হয়তো 1 মাস লাগে, কোথাও 45 দিন লাগে, ওটা কাছের দেশ হলে 10-15 দিন লাগে। যেমন সব দেশের দূরত্ব আমাদের সাথে এক তো না, যেমন আমরা ব্রাজিল বা আমেরিকা থেকে যে পণ্যগুলো নিয়ে আসবো সেটা সময় লাগে। আমরা যদি আমাদের কাছের দেশ মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসি সেটা স্বল্প সময়ের মধ্যে আমাদের দেশে পৌঁছে যাবে। তো সেটি হলো, তাতে আমাদের এইখানে সংকট হওয়ার কোনো সুযোগ নাই আমার কাছে মনে হয়েছে, কারণ ব্যবসায়ীরা সজাগ আছে এবং পরিসংখ্যানও যা বলছে তাতে অসুবিধা হওয়ার কোনো কথা নাই। যদি অসাধু ব্যবসায়ীরা যদি রাষ্ট্রের কোনো দুর্বলতায় সুযোগ গ্রহণ করে সেটা অন্য ঘটনা ঘটবে। সেটাই আপনার কাছে জানতে চাই, এই যে পণ্য নিয়ে পণ্যের দাম নিয়ে যে সিনেমিনি খেলা হয় বিশেষ করে এরকম উৎসব মুখর জায়গাগুলোতে, বিশেষ করে রমজান বা ঈদের সময়, এটা আসলে এখন কিভাবে এটা প্রতিরোধ করা যাবে বা এখানে আসলে সরকার কি করতে পারে? সরকারের যেটি করেছে সরকারের প্রায় 30,000 লোক আছে এই পণ্য, কয়েকটা সংস্থা বেশি আছে, আমি একেবারে কোর করে বলছি 30,000 লোক সরকারের আছে রাষ্ট্রের এই পণ্যের ভেজাল, পণ্যের বাজার ব্যবস্থা বিভিন্ন সংস্থা নিয়ন্ত্রণ করার জন্য। আমার জানা মতে একটু বেশি থাকতে পারে, তা আমার তথ্য অনুযায়ী প্রায় 30,000 লোক এখানে মাঠে কাজ করার মতো আছে। এদেরকে খুব শক্ত হাতে দেশপ্রেম নিয়ে ভালো ব্রত নিয়ে এদের সাথে মাঠে থাকতে হবে। কেননা এই সরকার যে আমদানি নীতি ঘোষণা করেছে এটা কিন্তু শুধুমাত্র রমজানের জন্য, যাতে রমজানে সাধারণ মানুষ কষ্ট না পায়। কিন্তু ব্যবসায়ীরা এই রমজানের সুবিধাটা নেবে, কেন এই ঋণপত্রের ভিতরে তার মার্জিন সুবিধা পাবে, তার শুল্ক সুবিধা পাবে, ভ্যাট সুবিধা পাবে, তার ট্রান্সপোর্টেশন সুবিধা পাবে, মানে সাপ্লাই চেইন সুবিধা সহজ পাবে, হ্যারাসমেন্ট কম হবে। কিন্তু সে তার দায়িত্ব পালন করতে হবে। এখন এই সুবিধার আওতায় সকল পণ্য আমদানি করে যদি মজুতকরণ ব্যবসায়ীর দিকে যায় যে না পণ্যের দাম রোজার পরে তো এই সব সুযোগ সুবিধা প্রত্যাহার হয়ে যাবে, তখন তো আমার পণ্যের দাম বেড়ে যাবে, আমি বাড়তি মুনাফা নিতে পারবো, সেই জায়গাটা আমাদের চেক দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো বেশি লাগে ভোক্তাদের, বিশেষ করে খেজুর, ছোলা, ডাল বা চিনি, এই পণ্যগুলোর আসলে সরবরাহ যদি আপনি বলছেন যে কোনো সংকট হবে না বা সরবরাহটা ভালোই থাকবে সেই সময়টাতে, তাহলে দাম নিয়ে এখন যে দাম, এই দাম কি বাড়ার সম্ভাবনা আছে বা এটি নিয়ে কোনো কারসাজি করার সুযোগ থাকবে কিনা? কারণ আমরা দেখি যে বিশেষ করে ছোলা এবং চিনি আর খেজুরের দামটা, এটা নিয়ে খুব খেজুরের বিষয়টি হলো ভিন্নতর। খেজুর খুরমার থেকে খেজুর এই পথ অনেক ধরনের। খুরমা আছে একটি একটু ইয়েলো কালারের, সেইটা থেকে খেজুরের বিভিন্ন শ্রেণী আছে। এখন কোন খেজুর এখন 3,000-4,000 টাকা কেজি আছে, কোন খেজুর বাংলাদেশে আবার এখন 150-200 টাকাও পাওয়া যাচ্ছে। কিন্তু এইটার দাম এক এক রকম এক এক দাম হতে পারে। কিন্তু আমাদের দেশে সাধারণত যে খেজুরটা আমরা বেশি পছন্দ করি সেটা 600 থেকে 700 টাকা দরের মাঝের যে খেজুরটা আছে, সার্বিকভাবে এটা আমরা রিসিভ করি। তো এই ক্ষেত্রে এটার নাম আছে, ক্লাস আছে, শ্রেণী আছে, কান্ট্রি আছে, অরিজিন আছে, সেটার দিকে যদি আমদানিটা হলো কিনা সেটা যদি সরকার বলতে পারবে, কিন্তু সরকারের আমদানি সংস্থা এট এ গ্লান্স তাদের কাছে সকল ডাটা থাকে, তাহলে সেটা বাড়ার সম্ভাবনা নাই। আর আরেকটি হচ্ছে যে সুগার স্থিতিশীল আছে, কারণ সুগার পলিসিটা ব্যবসায়ীরা সরকার মিলে যে পলিসি এখন সুগারের আছে সেটা বাজারটা স্থিতিশীল থাকবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে আপনি বলছেন যে এখানে দাম বাড়ার কোনো সুযোগ থাকবে না বা হবে না, কিন্তু এই দামে কিনতে পারবে না। সংকটটা হচ্ছে যে যারা ভোক্তা তারা এই মূল্যে তারা এটা পিক করতে পারবে না, সংকটটা তো ওই জায়গা। আলোচনা ছিলাম যে বিষয়টি নিয়ে, যে ভোগ্যপণ্য আমদানির পরিস্থিতি। আমাদের সাথে উপস্থিত আছেন যেটা গোলাম নবী, প্রেসিডেন্ট এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আপনার সাথে আমরা আলোচনা ছিলাম এবং একটি প্রশ্ন রাখতে চাই যে এই যে সরকার সম্প্রতি যে সার্কুলারটা দিয়েছে রমজানকে কেন্দ্র করে এলসি করার জন্য, এখানে আসলে আপনারা সুবিধা পাচ্ছেন কিনা? জি ধন্যবাদ। গতানুগতিকভাবে সরকার এই সার্কুলার রমজানের উপলক্ষে রাষ্ট্র ব্যবস্থা সবসময় দিয়ে থাকে, এই সরকারও তার ব্যতিক্রম না। এই সরকার এই সুবিধাটা
রাষ্ট্রের স্বার্থে, জনতার স্বার্থে এটা জারি করেছে, ধন্যবাদ। কিন্তু এখন এমন একটি সময় জারি করেছে যখন অনেকগুলো ব্যাংক একসাথে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিবর্তন, সরকার ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে অনেকগুলো ব্যাংক একই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য চলমান কিছু ব্যাংক এই বাজারে তারা ব্যবসায়ীদের সাথে কাজ করছে, কিন্তু তারা অত্যন্ত সংকুচিত মনোভাব নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে। এই সতর্কতার সাথে কাজ করতে যাওয়ার ফলে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত যে বর্ণনা, সেটার সুবিধা আমরা ওই রকম পাচ্ছি না, মানে সত্যিকার অর্থে। কারণ তারা যেভাবে আমাদের ডকুমেন্টসগুলো, মানে চাহিদা মেটাতে গেলে কিছুটা সহজ করতে হয় ডকুমেন্টেশনে বিভিন্ন তথ্যের, কিন্তু তথ্যের উপরে এলসি যারা ওপেন করবে, ঋণপত্র যারা খুলবে, তারা 100তে 100, সেখানে তারা সম্পূর্ণরূপে সেখান থেকে এক চুল তাদেরকে সরানো যাচ্ছে না। যেমন বিগত দিনে রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকে তারা ডিফল্টার হয়ে গিয়েছে, তাদেরকে এখন তারা ব্যবসায় ফিরে এসেছে, অনেকে আবার ব্যবসা ছেড়ে অনেক দূরে সরে গিয়েছে। এই যে একটা টালমাটালের ভিতরে আবার নতুন করে যারা ব্যবসাতে হাত দেবে, তাদের প্রতি যদি ব্যাংক একটু সদাই না হয়, একটু ছাড় না দেয় ডকুমেন্টেশনে, সে তার ঋণপত্র খুলতে পারবে না। বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়ে করছিলাম যে এখনো মূল্যস্ফীতি কিন্তু উচ্চ মাত্রায় রয়েছে, এখনো 8.5 প্রায়। সেই জায়গাটাতে যদিও 10-এর উপরে ছিল, 2 অঙ্কে ছিল, এখন 1 অঙ্কের ঘরে এসেছে। এমন বাস্তবতা আসলে আমরা যে সামনে রমজান বা এখন যে সময়গুলো সামনে রয়েছে, সেখানে আসলে মানুষকে এই অল্প মূল্য বা ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যগুলো থাকবে কিনা বা রাখতে পারবে কিনা সরকার, কি মনে করেন আপনি? সরকারের জায়গাটা সরকার বিবেচনায় রেখেছে, কিন্তু সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ এসেছে, নির্বাচন। সরকার নির্বাচনমুখী হয়ে গিয়েছে, সরকারের সমস্ত মাঠ প্রশাসনকে নির্বাচনের দিকে তাদেরকে চোখ দিতে হচ্ছে। যে কারণে এই মাঠে যে পরিমাণ চোখ থাকা দরকার ছিল, যে পরিমাণ জনশক্তি, জনবল থাকা দরকার ছিল, সেই পরিমাণ জনবল যদি থাকে, তাহলে এই মূল্যস্ফীতির যে প্রভাবটা নাও পড়তে পারে। আর যদি নির্বাচনের দিকে সরকারের বেশি ঝুঁকে পড়তে হয়, তাহলে এখানে কেউ না কেউ তো সুযোগ নেবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের মধ্যে বা হচ্ছে যে রাজনৈতিক এখন তো কিছুটা অস্থিরতা আছে, এই ক্ষেত্রে আপনারা কোনো শঙ্কার মধ্যে আছেন কিনা? না, এখানে ব্যবসায়ীরা একটু বর্তমান প্রেক্ষাপটে তারা একটু বেশ একটু সোজা হতে চাচ্ছে, জানে যে নির্বাচনে কারা আসবে, এ তো আর ব্যবসায়ীরা জানে না, কিন্তু সে জানতে চাচ্ছে যে আমার নিয়ে যাতে কোনো তর্ক বা তর্কিত কোনো জায়গায় পৌঁছাতে না হয়, এর জন্য সে একটু নিউট্রালি চলার মনোভাব পোষণ করছে, কারণ তার আগামী দিনে সরকারের সাথে কাজ করতে হবে। এখন যদি কোনো ক্ষেত্রে তাকে বদনাম ঘাড়ে নিতে হয়, তো ওই সরকারের সাথে তার কাজ করার সুযোগ থাকবে না। এই জন্য এই চক্র বা সিন্ডিকেট এটা গড়ে ওঠার সম্ভাবনা একেবারেই কম। আচ্ছা, আমাদের হাতে যে আসলে সরকার এক্ষেত্রে কি করতে পারে ব্যবসায়ীদের জন্য? সরকার গত মাস পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বা সঠিক হাতে এটা পরিচালনা করছিল, কিন্তু হঠাৎ মানুষ মিছিল, মিটিং, আলোচনা, ডিসকাশনের নামে সরকারের উপর চাপ সৃষ্টি করেছে কেন্দ্রীয় ব্যাংকের উপর। যেমন আমাদের বিলাসী পণ্য আমদানি করাটা আমাদের জন্য ছিল একেবারে প্রভিডেড, বন্ধ, অথবা শতভাগ মার্জিন দিয়ে করতে হতো। এটা নিরুৎসাহিত করার একটা পদক্ষেপ সরকার নিয়েছিল জনস্বার্থে, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে কেন্দ্রীয় ব্যাংক সেখান থেকে রাজনৈতিক চাপেই হোক আর যে কোনো কারণেই হোক সেখান থেকে সরে এসেছে। এই সরে আসার ফলে যারা অতি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর চাপ পড়তে পারে। এক, 2 নম্বর হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের শুধু কেন্দ্রীয় ব্যাংক শক্ত কথা বলতে হবে। কেন্দ্রীয় ব্যাংক শুধু একটা ঘোষণা বা মুখপাত্রের কথাই যথেষ্ট না। কেন্দ্রীয় ব্যাংক তার মনিটরিং সেলে টিভি নিউজ হতে হবে, পেপার পত্রিকা নিউজ হতে হবে, কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকশন প্ল্যানগুলো মাঠে ময়দানে মানুষ দেখতে। আমদানির বিষয়